নভেম্বর মাসের শেষ দিক। ঘড়িতে তখন 7:15 হবে, কিন্তু শীতের আমেজটা ততক্ষণে জেঁকে বসেছে। গ্রামের একমাত্র পাকা রাস্তার ধারে কদম গাছের তলায় অচিন্তর চায়ের দোকান। ওখানটা এখন বেশ গরম। বাইরে কুয়াশার সব পাতলা চাদরের মতো ছড়িয়ে পড়লেও ভেতরের কুপির মৃদু আলো আর উনুন থেকে ছিটকে আসা ধোঁয়ায় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। মাটির ভাঁড়ে গরম চায়ের চুমুক না দিলে এই সন্ধে যেন সম্পূর্ণ হয় না। আজ দোকানে 4 জন খদ্দের। নিখিল বছর 40-এর বেটে খাটো মানুষ, পেশায় স্কুল শিক্ষক। যদিও শিক্ষকতার চেয়ে তার রাজনীতি জ্ঞান অনেক বেশি। তার পাশে বসে সুবিমল, গ্রামের পঞ্চায়েতের পুরনো সদস্য। ইদানিং স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত। উল্টো দিকে রমেন, সদ্য বিদেশ ফেরত যুবক, হাতে একটি দামি স্মার্টফোন। চোখে গ্রামের গতির প্রতি এক ধরনের সূক্ষ্ম বিরক্তি। আর চতুর্থ জন অসীম, বছর 30-এর শক্তপোক্ত চেহারার লোক, যার চোখে মুখে বেশ একটা জেদি ভাব। সেই অচিন্তের চায়ের নিয়মিত সমালোচক। আড্ডাটা শুরু করেছিল নিখিল। চায়ের ভাঁড়ে শেষ চুমুক দিয়ে সে একটা লম্বা শ্বাস ফেলল। বুঝলে সুবিমলদা, দেশের হাল যা দেখছি, ওই যে নতুন দলটা এসেছে, তাদের নীতিগুলো তো দেখি সবটাই কেবল লোক ভোলানো হে। কেবল ভাঁওতা ভাঁওতা আর ভাঁওতা। এই কদিন আগে যে মিটিংটা হলো, সেখানে দেখলাম তারা বলছে আমরা এমন শাসন দেব যে মানুষের চোখের জল আসবে না। আরে বাবা, চোখের জল তো আবেগ দিয়ে আটকানো যায় না মশাই। সেটা কি কোনো সরকারি ডিগ্রি? সুবিমল একটা হাই তুলে মৃদু হাসলেন। নিখিল, তোমার কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে সত্য। আমি তো বলি কি, নেতারা আসে আর যায়। এই ধরো আমাদের এই গ্রামের কথাই। আগে একজন নেতা এসে বললেন তিনি রাস্তা পাকা করে দেবেন, দিলেন, দেননি। তারপর আর একজন এলেন, তিনি বললেন পানীয় জলের সুব্যবস্থা হবে, হলো, হয়নি। আরে বাবা, ওসব শুনে কি হবে, বরং তার চেয়ে বরং চায়ের কাপে চুমুক দিই। নিখিল রসিকতা করে বলল, ওটাই একমাত্র ভরসা, যা কিনা কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করে না। রমেন এতক্ষণ চুপ ছিল। সে মুখ টিপে হেসে ফোনটা পকেটে রেখে বলল, আপনারা রাজনীতি নিয়ে যাই বলুন, আসলে এই গ্রামের মৌলিক সমস্যা হচ্ছে গতির অভাব। শহরের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে এখানকার মানুষগুলো জীবনযাত্রার ধরন বদলাতে হবে। ধরুন এই যে আপনারা এখনো ভূতে বিশ্বাস করেন। রমেনের কথা শেষ না হতেই সুবিমল নড়ে চড়ে বসলেন। আরে বাবা থামো তো, ভূতে বিশ্বাস করি মানে? ভূতের অস্তিত্ব কি আর অবিশ্বাস করে উড়িয়ে দেওয়া যায়? এই গ্রামটা তো পুরনো বট গাছের মতো, এর শেকড় অনেক গভীরে। কত ঘটনা যে ঘটে গেছে। তোমরা তো নতুন ছেলে, তোমরা হয়তো জানবে না। তা কোন ঘটনার কথা বলছেন আপনারা? অসীম এবার আগ্রহ দেখালো। রাজনীতিতে তার তেমন মন ছিল না, কিন্তু রহস্যময়তা তাকে সব সময় আকর্ষণ করে। এই তো গ্রামের শেষ প্রান্তে যে ভট্টাচার্যদের পোড়ো বাড়িটা আছে। সুবিমল গলা নামিয়ে বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ওই বাড়িতে ভট্টাচার্য মশাই আর তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। কারণটা কেউ কোনোদিন স্পষ্ট করে জানতে পারেনি। তারপর থেকে এই বাড়িটা পরিত্যক্ত, কেউ সাহস করে রাতে সেদিকে আর যায় না। নিখিল চায়ের ভাঁড় নামিয়ে একটা শ্বাস ফেলল। সে খবর তো সবাই জানে, কিন্তু ওটা তো পুরনো গল্প।
নতুন কিছু ঘটেনি কি? নতুন কিছু নয় কেন? সুবিমল ভ্রু কোচকালেন। এই তো গত শীতেই আমাদের গ্রামের রাখাল ছেলেটা গোপাল, সে রাতে ধান ক্ষেত থেকে ফেরার পথে ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে স্পষ্ট শুনেছে ভেতরে নাকি কেউ ফিস ফিস করে কাঁদছে। প্রথমে ভেবেছিল কোনো কুকুর, কিন্তু পরে খেয়াল করলো কান্নাটা যেন একটা মেয়ের, একদম চাপা সুরের, যেন কেউ কষ্ট পাচ্ছে। রমেন কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ মাথা করতে নেড়ে পারছে বলল, না। ওটা হয়তো বাতাসের আওয়াজ হবে। পুরনো বাড়ির কপাটে শব্দ হয়েছে। রাতে একা চললে কিন্তু মন অসীম এমনিতেই দুর্বল থাকে যেন দাদা। সুবিমলের বর্ণনায় ডুবে যাচ্ছিল। কান্না ছাড়াও কি আর এবার অন্য কিছু শোনা নিখিলও গিয়েছিল যোগ নাকি? দিল। সে একটু গলা খাঁকারি দিল। এর ফলে তার আশেপাশের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। আমার এক কাকা থাকতেন ওই পাড়ায়। তিনি রাতে বারান্দায় বসে তামাক খেতেন। তিনি নাকি প্রায় শুনতেন বাড়িটার ভেতর থেকে একটা ধীর গতির ভারী পায়ের আওয়াজ আসছে, যেন কেউ একটা পাথরের স্ল্যাব টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা একবার শুরু হলে সহজে থামতো না। আর আশ্চর্য হলো, কেউ ভিতরে ঢুকলে কিন্তু কোনো আওয়াজ নেই। শুধু বাইরের দিক থেকে গেলে এই ধরনের সুবিমল অস্বস্তিকর মাথা শব্দ নেড়ে শোনা সমর্থন যায়। করলেন। ঠিক বলেছ। আর গ্রামের লোকজনের বিশ্বাস ওই বাড়ির দোতলায় একটা নির্দিষ্ট ঘর থেকে ওই আওয়াজ আসে। তারা মনে করে ওটা মৃত ভট্টাচার্য মশায়ের আত্মা। তিনি রমেন নাকি তার ততক্ষণে স্ত্রীকে হাই খুঁজে তুলে উঠে বেড়াচ্ছেন। দাঁড়িয়েছে। সে প্যান্টের পকেট থেকে ফোন বের করে ঘড়ি দেখল। তার চোখে বিরক্তি স্পষ্ট। কি সব সেকেলে কথা বলছিলেন আপনারা? এগুলো সবই কুসংস্কার, মন গড়া গল্প। আমি তো বলি কি, এত পড়াশোনা করেও যদি ভূতে বিশ্বাস করতে হয়, তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থার রমেনের এই কথাতে কোনো মানেই অসীমের থাকে না। জেদটা যেন জ্বলে উঠল। সে ধীরে ধীরে চায়ের ভাঁটটা টেবিলে রাখল। তার চোখ জোড়া রমেনের দিকে স্থির। আপনি তার মানে বলছেন অসীম যে শান্ত সবই অথচ বাজে কথা, তাই তো? কঠিন স্বরে জিজ্ঞেস করলো। রমেন কাঁধ ঝাঁকালো। নিশ্চয়ই বলছি, ভূত বলে কিছু নেই। ওসব হলো ওই রাতের আলো ছায়ার খেলা আর দুর্বল মনের কল্পনা। বেশ, তাহলে চলুন না একটা পরীক্ষা হয়ে যাক। আপনারা এতক্ষণ ধরে যে ঘটনার বর্ণনা দিলেন তার কোনো ভিত্তি আছে কিনা তা আজই প্রমাণ হয়ে যাবে। সুবিমল এবং নিখিল দুজনেই চমকে উঠেছিলেন। কি বলতে চাইছো তুমি? নিখিল প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলো। অসীম উঠে দাঁড়িয়ে তার জ্যাকেটটা ঠিক করে নিল। তার মুখে একটা দৃঢ়তার ছাপ। আপনারা তো বললেন যে রাতে কেউ নাকি ওই বাড়িতে যায় না, কিন্তু আজ আমি যাব, আজ রাতেই যাব। কিন্তু আমি যাব, আজ রাতেই যাব। আমি একা ওই ভট্টাচার্য মশাইয়ের পুরো বাড়িতে থেকে দেখাবো। কাল সকাল পর্যন্ত সেখানেই থাকবো, এবং যদি কোনো কান্নার আওয়াজ বা ওই পায়ের শব্দ শুনতে পাই, তবে কাল সকালে এসে আপনাদের সবাইকে বলবো। আর যদি কিছু না পাই, তাহলে আপনারা মেনে নেবেন যে এইসব মন গড়া গল্প। আর যদি আমি সকালে না ফিরি, অসীম কিছুক্ষণ থামল, তারপর আবার বলল, তাহলে আপনারা বুঝবেন যে গল্পের সত্যতা ছিল। কিন্তু আমার বিশ্বাস আমি কাল সকালে ফিরে আসবই। এই আমার চ্যালেঞ্জ রইল আপনাদের সাথে। রমেন সামান্য ইতস্তত করল, কিন্তু পরক্ষণেই মুচকি হেসে বলল, ভালো কথা, এইটা বেশ রোমাঞ্চকর হবে। তাহলে বাড়ির ভেতরে একটা পুরনো কাঠের বাক্স আছে, সেটার ওপর আবার একটা লাল শালু চাপা দেওয়া। আপনাকে সেই শালুর একটা কোণ কেটে প্রমাণ হিসেবে নিয়ে আসতে হবে। সাহস থাকলে যান।
অসীম যখন ভট্টাচার্যদের সেই পুরো বাড়িটার সামনে পৌঁছালো তখন রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। চায়ের দোকান থেকে বেরোনোর আগে সে তার সাইকেলটা থেকে মালপত্র নামিয়ে নিয়েছিল। তার কাছে একটা কালো রঙের শক্ত টর্চ ছিল, যার আলো বেশ জোরদার। তার কাঁধে একটা ঝোলা, যার মধ্যে ছিল তার রাতের সম্বল, একটা নতুন কেনা বাঁশের লাঠি, যাকে সে আত্মরক্ষার প্রথম হাতিয়ার হিসেবে দেখছিল। সাপের উপদ্রব থেকে বাঁচতে সামান্য কার্বলিক অ্যাসিডের শিশি আর মশার কামড় থেকে রক্ষা পেতে তীব্র গন্ধের মশানাশক তেল, সর্বোপরি ছিল একটি জলের বোতল আর কিছু বিস্কুট। বাড়িটার আশেপাশে নীরবতা এত গাঢ় ছিল যে নিজের হৃৎপিণ্ডের ধুকফুক শব্দ যেন কানে বাজছিল। পুরো বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, একটা বিশাল বটগাছের ছায়ায় দাঁড়িয়ে। দূর থেকে দেখে মনে হয় বাড়িটা যেন নিজের ভারে মাটির দিকে নুয়ে পড়েছে। সামনে এক বিশাল বাগান, কিন্তু বাগান বলা ভুল, সেটা এখন একটা আগাছার জঙ্গল। লতানে গাছ আর বিষাক্ত শ্যাওলা দেওয়াল বেয়ে উঠে গেছে। কাঁটা ঝোপের প্রাচীর পেরিয়ে ভেতরে ঢোকার সরু একটা পথ রয়েছে, যেটা গ্রামের লোকেরা ভয়ে ভয়ে এড়িয়ে চলত। অসীম পকেট থেকে চাবির গোছাটা বের করে তালা খোলার বৃথা চেষ্টা না করে লাঠিটা শক্ত করে ধরল। সে জানত এই তালা কেবল প্রতীকী। সে দরজার পুরনো ভারী কপারটায় আলতো করে টোকা মারল। শব্দটা যেন নিস্তব্ধতার বুকে একটা বিস্ফোরণ ঘটালো। সঙ্গে সঙ্গে একটা বিকট ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে তালাটা নিজেই খুলে গেল। বহু বছরের অপেক্ষার জং তাকে গ্রাস করেছিল। দরজার পাল্লা দুটো সামান্য ফাঁক হয়ে গেল। ভেতর থেকে ভেসে এলো একটা পুরনো ধুলোর গন্ধ, যা স্যাঁতস্যাঁতে আর পচনের সংমিশ্রণে তৈরি, যেন যুগ যুগ ধরে সূর্যের আলো বা নির্মল বাতাস ঢোকেনি সেখানে। অসীম টর্চের আলো জেলে সাবধানে ভেতরে পা রাখল। বাড়িটা দোতলা। ভেতরের কাঠামো দেখেই বোঝা যায় এককালে এটি ছিল জমকালো ও অভিজাত, কিন্তু এখন সবটাই ধ্বংস আর মলিনতার প্রতিচ্ছবি। মেঝেতে পুরো ধুলোর আস্তরণ জমেছে। মনে হচ্ছে এই বাড়ির ওপরের স্তরে কোনোদিনও ঝাড়ু পড়েনি। ঘরের মালিকেরা যেন রাতারাতি হাওয়ায় উবে গেছেন, সব কিছু যেমন ছিল ঠিক তেমনই রেখে। প্রথম ঘরের মাঝখানে একটা ভাঙা ঝাড় লণ্ঠন উল্টো হয়ে পড়ে আছে। তার পাশে একটা চৌকি, তার পাগুলো উই পোকার আক্রমণে প্রায় গুঁড়ো। ঘরের চারধারে মাকড়সার জাল, প্রতিটি কোণে প্রতিটা ফাটলে যেন এই জালগুলোই এখন এই বাড়ির একমাত্র বাসিন্দা। টর্চের আলোয় দেখা গেল একটা পুরনো সেকেলে আলমারি, তার একটা পাল্লা আলগা হয়ে ঝুলছে। ভেতরে কিছু ছেঁড়া কাগজ আর পুরনো বইয়ের স্তূপ, যার ওপর বৃষ্টির জল পড়ে কালচে ছোপ ফেলেছে। অসীম তার হাতের শক্তিশালী টর্চ দিয়ে একবার পুরো ঘরটাকে জরিপ করল। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়িটা কাঠের, প্রতি পদক্ষেপে ক্যাচ ক্যাচ করে এমন শব্দ হচ্ছে মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। বাবা, যদি ভূত থেকেও থাকে না। অসীম আপন মনে বলল, না না, এই আওয়াজে পালিয়ে যাবে। দোতলার ঘরগুলো আরও ভয়ঙ্কর। সেখানে যেন এক ধরনের হিম শীতলতা বিরাজ করছে। প্রতিটি ঘরেই আসবাবপত্র এলোমেলো। কোথাও একটা ড্রেসিং টেবিলের আয়না ভেঙে চৌচির, কোথাও একটা পালঙ্ক উল্টে পড়ে আছে, তার পুরনো জাজিম ছিন্ন ভিন্ন। একটা ঘরের দেওয়াল থেকে বিশাল একটা তেল রঙের ছবি অর্ধেক ঝুলে আছে। ছবিতে কার মুখ ছিল তা বোঝার উপায় নেই, কেবল কালচে দাগ আর রংচটা ভাব। সব আসবাবপত্রই ধূসর আর কালো রঙের পুরো ধুলোয় মোড়া। অসীম তার লাঠি দিয়ে একবার ঘরের মেঝেটা ছুঁয়ে দেখল। নিশ্চিত হলো যে কোনো সাপ বা অন্য কোনো সরীসৃপ যেন না থাকে।
নিচে নেমে এসে অসীম দেখল নিচের তলার পশ্চিম কোণের ঘরটা অন্যান্য ঘরগুলোর চেয়ে তুলনামূলকভাবে কম অপরিষ্কার। ঘরের এক কোণে এক পুরনো দিনের বড় কাঠের টেবিল আর তার আশেপাশে দুটো চেয়ার রাখা আছে। এই ঘরটা সম্ভবত কোনো সময়ে লাইব্রেরি বা বসার ঘর হিসেবে ব্যবহার হতো, কারণ দেওয়ালের গায়ে এখনও বইয়ের সেলফের অস্পষ্ট দাগ লেগে আছে। অসীম স্থির করল রাতটা সে এই ঘরটিতেই কাটাবে। প্রথমে লাঠিটা মেঝেতে রেখে সে মশানাশক তেলের শিশিটা বের করল। তেলের তীব্র গন্ধটা ঘরের পুরনো দুর্গন্ধকে কিছুটা হলেও ঢেকে দিল। তারপর সে টর্চটা টেবিলের ওপর রেখে তার ঝোলা থেকে একটা পুরনো গামছা বের করল। তার চোখ দুটো গেল দুটো চেয়ারের দিকে। একটি চেয়ারের ওপর ধুলোর স্তর দ্রুত ঝেড়ে পরিষ্কার করল এবং সেটায় বসল। তারপর অন্য একটি চেয়ারকে টেনে আনলো, সেটার ওপরের ধুলো পরিষ্কার করে সেটাতে আয়েশ করে পা রাখল। অসীম চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তার মস্তিষ্ক সজাগ। সে এবার তার দৃষ্টি ফেরালো সিলিংয়ের বা ছাদের দিকে। টর্চের আলোটা ঘরের চারদিকে স্থির রেখে সে উপরের কাঠের বিমগুলোর দিকে তাকালো। ছাদের মাঝখান থেকে একটা জিনিস তার চোখ এড়িয়ে গেল না। একটা পুরনো জীর্ণ দড়ি ঝুলছে। দড়িটা বোধহয় এককালে বেশ মজবুত ছিল, কিন্তু এখন শ্যাওলার সময়ের আঁচড়ে ফ্যাকাশে হয়ে গেছে। সেটা সামান্য দুলছে না, একদম স্থির। অসীমের ভ্রু কুঁচকে গেল। এটা কেন? কোনো জিনিসপত্র ঝুলানোর জন্য নাকি? সে দ্রুত এই চিন্তাটা মন থেকে সরালো। সে এখানে এসেছে ভূত আছে কিনা দেখতে, আত্মহত্যার কারণ বিশ্লেষণ করতে নয়। সে আবার চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু এই পুরো বাড়ির ভেতরের নিস্তব্ধতা এতটাই তীব্র যে সেটা নিজেই এক ধরনের শব্দ সৃষ্টি করছে। এই নিস্তব্ধতার একটা নিজস্ব ভারী আওয়াজ আছে যা বাইরের যে কোনো কোলাহলকে চাপা দিয়ে দেয়। এই নীরবতা যেন শ্বাসরুদ্ধকর, প্রতি মুহূর্তে চাপ সৃষ্টি করছে কানের ভেতরে। সে কেবল নিজের হৃৎপিণ্ডের ছন্দময় ধুকপুকানি শুনতে পাচ্ছিল, যা এই নিস্তব্ধতার মধ্যে আরও বেশি জোরে বাজছে। অসীম ভাবল এই নিস্তব্ধতা ভাঙা দরকার। এইভাবে চুপ করে বসে থাকলে যে কোনো মুহূর্তে নার্ভাস হয়ে যেতে পারে। সে ঠিক করলো একটু গুনগুন করবে বা গান গাইবে। এই সিদ্ধান্ত নিয়েই সে গলা ঝেড়ে তার পছন্দের একটি পুরনো দিনের গান শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত অসীমের গানের গলা অত্যন্ত বেসুরো এবং কর্কশ। প্রথম 2 লাইন শেষ হতেই সে বুঝতে পারল তার গান এই পরিবেশে কতটা ভয়ঙ্কর শোনাচ্ছে। আমার নিশীথের রাতের বাদল ধারা। তার বেসুরো কণ্ঠস্বর ঘরের দেওয়াল আর ভাঙা আসবাবপত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, যেন একাধিক বিটকেল স্বর একসঙ্গে গাইছে। শব্দগুলো এমনভাবে ফিরে আসছিল, মনে হচ্ছিল যেন সে একা নয়, আরও কেউ যেন ব্যঙ্গ করে তার গানটা পুনরাবৃত্তি করছে। অসীম তাড়াতাড়ি গান থামিয়ে দিল। ধুর ধুর ধুর, ছি ছি ছি, এই যে ভূতের থেকেও খারাপ শোনাচ্ছে। সে মনে মনে ভাবল। এবার সে সিদ্ধান্ত নিল আর যাই হোক সে গান গাইবে না। সে বরং লাঠিটা পাশে রেখে আরামদায়ক ভঙ্গিতে বসে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে লাগল। পায়ের শব্দ বা কান্নার আওয়াজ না, কোনো কিছুই তো নেই। দীর্ঘক্ষণ এই অপেক্ষা ও পর্যবেক্ষণ চলতে থাকল। কখন কত রাত হলো সেদিকে তার খেয়াল নেই। বাইরে কুয়াশা আরও গাঢ় হয়েছে। হঠাৎ প্রায় মিনিট 20 পরে অসীমের নাকে একটা অন্যরকম গন্ধ এলো। প্রথমটায় সে ভেবেছিল এটা হয়তো তার মশানাশক তেলের তীব্র গন্ধ,
অথবা বাইরে থেকে ভেসে আসা কোনো ফুলের সুবাস। কিন্তু সে খেয়াল করল গন্ধটা বাইরের নয়, বরং ভেতরের। গন্ধটা অত্যন্ত মিষ্টি অথচ তীক্ষ্ণ। এটা কোনো সাধারণ ফুলের গন্ধ নয়, বরং খুব দামি আতর বা প্রসাধনীর সুবাস। এমন সুগন্ধ যা বহু বছর ধরে সযত্নে লুকিয়ে রাখা হয়েছে, যা এক পলকে মনকে শান্ত করে দেয়। কেমন যেন একটা আভিজাত্যের ছাপ রয়েছে এই গন্ধে। অসীম খানিকটা চমকে গেল। এই পুরো বাড়ি, যেখানে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়া আর কিছুই থাকার কথা নয়, সেখানে এত মিষ্টি আর সতেজ সুবাস কোথা থেকে আসছে? সে নিশ্চিত হলো গন্ধটা আসছে ঘরের ভেতর থেকেই। চেয়ার থেকে উঠে সে টর্চের আলোটা নাকের কাছে ধরল এবং ধীরে ধীরে গন্ধের উৎস খোঁজার চেষ্টা করল। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে শুঁকল। না, মেঝে থেকে নয়, গন্ধটা যেন উপরের দিকে উঠছে। অসীম বুঝল এই রহস্যের সমাধান দোতলায় রয়েছে। সে তার লাঠিটা হাতে নিল। টর্চের তীব্র আলো ফেলে সাবধানে সে ক্যাচক্যাচে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। এই প্রথম তার মনে একটা মিশ্র অনুভূতি হলো। ভয় নয়, বরং তীব্র কৌতূহল। দোতলায় পৌঁছে সে দেখল গন্ধটা আরো গাঢ় হয়েছে। সুবাসটা যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারল গন্ধটা আসছে সেই ঘরের দিক থেকে, যেখানে সে আগে ভাঙা ড্রেসিং টেবিল দেখেছিল। সে টর্চ হাতে দরজা ঠেলে সেই ঘরে প্রবেশ করল। ঘরের এক কোণে ভাঙা আসবাবের ভিড়ে আজও কোনো মতে দাঁড়িয়ে আছে একটি বড় পুরনো দিনের আয়না। চারপাশে ধুলো জমে থাকলেও আয়নার কাঁচটি কিছুটা পরিষ্কার বলে মনে হলো। আর ঠিক সেই আয়নার সামনে একটি কাঠের টেবিলের ওপর বেশ কিছু প্রসাধনী দ্রব্য রাখা। একটা পুরনো রঙিন শাড়ির আঁচল আলতো করে সেগুলোর ওপর রাখা। একটি ছোট্ট আটকানো কাঁচের শিশি ছিল, যার ভেতরটা হালকা বাদামি তরলে পূর্ণ। সুবাসটা এই শিশিটি থেকেই আসছে। এত বছর পরেও সুবাস এতটুকু কমেনি, যেন কেউ এই মাত্র এটি ব্যবহার করেছে। অসীম সেই প্রসাধনীর সুবাসে খানিকটা মোহচ্ছন্ন ছিল। সে আয়নার দিকে তাকালো। সেখানে তার নিজেরই প্রতিবিম্ব ফুটে উঠেছে। একটি সুস্থ সবল যুবকের মুখ। কিন্তু একটা অদ্ভুত বিষয় তার নজরে এলো। তার নিজের মুখে যেন একটা অবাস্তব হাসি লেগে আছে। হাসিটা অসীমের স্বাভাবিক অভিব্যক্তি নয়, যেন এই বাড়ির কোনো আনন্দের ছাপ তার মুখমণ্ডলে প্রতিফলিত হয়েছে। এক পলকের জন্য তার নিজেকে খুব প্রফুল্ল ফুরফুরে বলে মনে হলো। ঠিক তখনই আয়নার পিছন দিকে ঘরের কোণে একটা কালো ছায়া দ্রুত গতিতে চলে গেল বলে মনে হলো। ছায়াটা এতটাই ক্ষণস্থায়ী ছিল যে অসীম নিশ্চিত হতে পারল না সেটা কি কোনো মানুষ নাকি নিছকই আলোর বিভ্রম। তার বুকের ভেতরটা হঠাৎই দ্রুতলয়ে চলতে শুরু করলো। সে দ্রুত পিছনে ঘুরে তাকালো। কেউ নেই। ঘরের কোণগুলো অন্ধকার, কিন্তু টর্চের আলো ফেলে সে ভালো করে দেখল নিশ্ছিদ্র শূন্যতা। মনের ভুল। অসীম নিজেকে বোঝালো, নিদ্রাহীনতা আর এই উত্তেজনার কারণেই এইসব হচ্ছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। প্রসাধনীর গন্ধ বা আয়নার অদ্ভুত হাসি কোনোটার দিকেই আর মনোযোগ না দিয়ে সে কক্ষটি ত্যাগ করল। বাইরে বেরিয়ে এসে তার মনে পড়ল প্রধান অংশটি এখনো বাকি, রমেনের দেওয়া প্রমাণ জোগাড় করা। পাশের কামরাটা বেশ বড়, সেখানের পরিবেশ আরও গাঢ়। অসীম সেই ঘরে প্রবেশ করল এবং টর্চের আলোটা
মেঝের দিকে নিচু করে দেখল এক কোণে একটি বিশাল পুরনো দিনের সিন্দুক রাখা আছে। সিন্দুকটি কাঠের, লোহা দিয়ে বাঁধানো এবং অপরটা একটি কালো পাড়ের লাল শালু দিয়ে ঢাকা। শালুটা ধুলোর আস্তরণেও তার উজ্জ্বলতা হারায়নি। অসীম লাঠিটা হাতে রেখে এক টানে সেই লাল শালুর একটা প্রান্ত ধরল। সে সাবধানতার সঙ্গে শালুর একটা অংশ ছিঁড়ে নিল, পকেটে প্রমাণটা ভরে ফেলল। তবে কেবল প্রমাণ নিয়েই ফিরে যাওয়াটা তার জেদি মন মানতে পারল না। এত কষ্ট করে এখানে এসেছি যখন, তখন ভেতরের রহস্যটা দেখেই যাই। সে ভাবল অসীম সেই সিন্দুকের ভারী ঢাকনাটা দুহাত দিয়ে ঠেলে উপরে তুলল। জীর্ণ কবজাগুলো বিকট শব্দ করে উঠল। সিন্দুক খুলতেই ভেতরের অন্ধকার থেকে ঝাঁকে ঝাঁকে দুটি বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে অসীমের মুখের পাশ দিয়ে বেরিয়ে গেল। অসীম এত জোরে চমকে উঠল যে সে প্রায় মেঝের উপর পড়েই যাচ্ছিল। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইল। এই অপ্রত্যাশিত আঘাতে তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত কয়েক পা পিছিয়ে গেল। লাঠিটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। খানিকক্ষণ দম নেওয়ার পর সে নিজেকে সামলে নিল। ও, এ তো সামান্য বাদুড়। না না, এতে ভয় পেলে চলবে না। না না, ভয় পেলে চলবে না। সে আবার উঠে দাঁড়ালো, সিন্দুকটির দিকে টর্চের আলো তাক করল। ঠিক সেই সময়েই পাশের কামরা থেকে একটি ক্ষীণ ছান্দসিক শব্দ ভেসে এলো। নূপুরের শব্দ। শব্দটা খুবই স্পষ্ট, যেন কেউ খুব সাবধানে আলতো পায়ে হেঁটে বেড়াচ্ছে। অসীমের সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। এই ধরনের আওয়াজ সে আশা করেনি। কান্নার আওয়াজ বা ভারী পায়ের শব্দ, সে প্রস্তুত ছিল সেগুলোর জন্য, কিন্তু এই নূপুরের মৃদু আওয়াজ যেন আরও বেশি ভয়ঙ্কর। সাহস সঞ্চয় করে সে দ্রুত পাশের কামরার দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালো। ভেতরে টর্চের আলো ফেলে সে যা দেখল, তাতে তার ভয় মুহূর্তের জন্য কমে গিয়ে এক ধরনের স্বস্তি এবং অদ্ভুত হাসি পেল। দেখা গেল দুটো বড় আকারের ইঁদুর ঘরের এক কোণে পড়ে থাকা একটা পুরনো ভাঙা তক্তার সামনে দুটো নূপুর নিয়ে টানাটানি করছে। নূপুরগুলো ছোট, তার মধ্যেকার ঘুঙুরগুলো নড়াচড়া করায় শব্দ তৈরি হচ্ছে। ইঁদুর দুটো তাদের দাঁত দিয়ে নূপুরের সুতো বা চামড়া ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। ও, তাহলে এই ব্যাপার। অসীম প্রায় শক্তোক্তি করল। ভূতের পায়ের শব্দ নয়, সব ইঁদুর বাবাজির খেলা। এই জন্যই তো এই গ্রামের মানুষরা ওইসব নূপুরের আওয়াজ টাওয়াজ শুনতে পায়। তার বুকে জমে থাকা সমস্ত ভয় যেন মুহূর্তে উধাও হয়ে গেল। সে ভাবল সকালে রমেনকে কি বলে জব্দ করবে, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক তার পরের মুহূর্তেই যা ঘটল তা অসীমের সমস্ত যুক্তিকে মুহূর্তের মধ্যে চুরমার করে দিল। এই ভাঙা তক্তাটার পেছন থেকে যেখানে ঘোর অন্ধকার জমাট বেঁধেছিল, সেই অন্ধকারের গভীরতা থেকে হঠাৎ করে একটি মানুষের হাত বাইরে বেরিয়ে এলো। হাতটি ছিল অস্বাভাবিক লম্বা, শুকনো এবং কালো। হাতটি কোনো দ্বিধা না করে বিদ্যুতের গতিতে নূপুর নিয়ে টানাটানি করতে থাকা ইঁদুর দুটির মধ্যে একটিকে ধরল। পরের দৃশ্যটি আরও মর্মান্তিক। হাতটি ইঁদুরটিকে তীব্র বেগে ভিতরের অন্ধকারে টেনে নিল। ইঁদুরটা একবার মাত্র তীক্ষ্ণ চিৎকার করে থেমে গেল। নিস্তব্ধতা আবার গ্রাস করল ঘরটাকে। আর ঠিক তারপরেই সিন্দুকের পাশ থেকে রক্তের ছোপ লাগা নূপুর দুটি সশব্দে মেঝের ওপর ছিটকে পড়ল, যেন কেউ ঘৃণায় ছুঁড়ে ফেলেছে।
এই দৃশ্য দেখে অসীমের আর কোনো যুক্তি বা সাহস অবশিষ্ট রইল না। তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে কেবল একটাই কথা ভাবছিল, যে কোনো মূল্যে এই ধ্বংসস্তূপের কারাগার থেকে বেরিয়ে যেতে হবে। দোতলা থেকে নিচে নামার সময় অতিরিক্ত দ্রুততার কারণে সেই জীর্ণ কাঠের সিঁড়ির একটি ধাপে তার পা হোঁচট খেল। ভারসাম্য হারিয়ে অসীম সশব্দে সিঁড়ির ওপর আছড়ে পড়ল। এরপর সে নিয়ন্ত্রণহীনভাবে একটার পর একটা ধাপ গড়িয়ে গড়িয়ে নিচে মেঝের ওপর পড়ল। শেষ ধাক্কাটা সে পেল কংক্রিটের মেঝেতে। মাথার পেছনে তীব্র আঘাত লাগলো। চারিদিক দ্রুত অন্ধকার হয়ে এলো এবং অসীম সেখানেই সেই স্যাঁতস্যাঁতে ধুলোয় ঢাকা মেঝেতে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ কেটেছে তা অসীম জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন তার মনে হচ্ছিল সে যেন কোনো এক গভীর কালো কুয়ো থেকে উঠে আসছে। তার মাথা দপদপ করছে, মুখ ও ঠোঁট শুকনো কাঠ। সে কোনো মতে চোখ খুলল। বাইরে তখনও রাতের গভীরতা, তবে এখন হয়তো শেষ রাত। চারিদিকে আবার সেই নীরবতা, যা প্রতি মুহূর্তে ফিসফিস করে ভয় দেখাচ্ছে। সে তার শরীরকে টেনে কোনো মতে উঠে বসল। এইমাত্র তার কানে একটা ক্যাচ ক্যাচ শব্দ এলো। শব্দটা খুবই যান্ত্রিক, যেন কোনো ভারী জিনিস বারবার একটা নির্দিষ্ট ছন্দে নড়ছে। আওয়াজটা আসছে সেই ঘর থেকে, যেখানে সে একটু আগে রাত কাটানোর জন্য বসেছিল। নিচের তলার পশ্চিম কোণের ঘরটি তুলনামূলক পরিষ্কার। অসীম লাঠি বা টর্চ কোনোটি ধরার মতো শক্তি পাচ্ছিল না। সে কেবল স্থবির দৃষ্টিতে সেই ঘরটির দিকে তাকালো। নিজের অজান্তেই চরম কৌতূহল এবং অদম্য ভয়ের এক মিশ্রণে সে হামাগুড়ি দিয়ে সেই ঘরের দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছ থেকে উঁকি দিতেই তার হৃৎপিণ্ড যেন এক লহমায় থেমে গেল। সেই দৃশ্য দেখে ঠিক কি অনুভব হয় তা বর্ণনা করার কোনো ভাষা বা ক্ষমতা তার ছিল না। আতঙ্ক, বিভীষিকা নাকি এক হিমশীতল শূন্যতা, তা সে বুঝতে পারল না। ঘরের মধ্যেকার দৃশ্যটি তার কল্পনার চাইতেও বহুগুণ ভয়াবহ। ঘরের মাঝখানে ঠিক ছাদের সেই কাঠের বিম থেকে ঝুলে থাকা পুরনো দড়িটাতে একজন বছর 52 ভদ্রমহিলা ঝুলছেন। ভদ্রমহিলার পরিধানে ছিল পুরনো আমলের একটি সাদা থান। তার চোখ দুটি কপাল ঠেলে বেরিয়ে এসেছে, যেন চরম যন্ত্রণায় তার মৃত্যু হয়েছে। শরীরের ওপরের অংশটুকু সামান্য দুলছে, আর তাতেই ক্যাচ ক্যাচ করে সেই যান্ত্রিক শব্দটি তৈরি হচ্ছে। এবং আরও ভয়ঙ্কর দৃশ্য, ভদ্রমহিলার ঠিক নিচে মেঝে থেকে এক হাত ওপরে সেই পরিষ্কার করে রাখা চেয়ারটিতে একজন ভদ্রলোক বসে আছেন। এই ভদ্রলোকই নিশ্চয়ই ছিলেন ভট্টাচার্য মশাই। তার পোশাকও পুরনো, কিন্তু এখনও বেশ পরিপাটি। কিন্তু তার হাতের কবজির শিরা কাটা। মেঝেতে এক বিশাল রক্তের স্রোত জমা হয়েছে, যা ধীরে ধীরে ধুলো শুষে নিচ্ছে। মনে হচ্ছিল রক্তক্ষরণ যেন এইমাত্র বন্ধ হলো। এই দুই মৃতদেহ, যা কিনা এই বাড়ির রহস্যের মূল, তারা এখন অসীমের একেবারে সামনে জীবন্ত হয়ে উঠেছে। তারপর যা ঘটল তা অসীমের সমস্ত চেতনাকে গ্রাস করল। এই দুই মৃতদেহ, যাদের চোখ বাইরে ঠেলে বেরিয়ে এসেছিল, তারা একই সঙ্গে অসীমের দিকে সরাসরি তাকালো। তাদের মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, নেই কোনো মৃত্যুর ভয়, বরং এক বিকৃত ভয়ানক হাসি তাদের ঠোঁটে ফুটে উঠল। সেই ভদ্রমহিলা এবং ভদ্রলোক দুজনেই তার দিকে তাকিয়ে ঠিকভাবে হাসতে শুরু করল। তাদের মুখের সেই হাসি যেন অসীমের অস্তিত্বের প্রতি উপহাস করছিল। দুই মৃতদেহের সেই বিকৃত কর্কশ হাসি অসীমের স্নায়ুতন্ত্রের শেষ বিন্দুটুকুও ছিন্ন করে দিল। তার সমস্ত শক্তি যেন এক মুহূর্তে
নিঃশেষিত হয়ে গেল। বাবা গো! একটা তীক্ষ্ণ আর্তনাদ তার গলা থেকে বেরিয়ে এলো। সে মুহূর্তের মধ্যে পিছনের দিকে ঘুরে দাঁড়ালো, টর্চ বা লাঠি সব ভুলে কেবল মূল দরজার দিকে ছুটল। দরজায় পৌঁছানোর আগে সে একবারের জন্য পিছন ফিরে তাকালো না। সে তার সমস্ত শক্তি দিয়ে ভারী দরজার পাল্লা দুটো ঠেলতে চেষ্টা করলো, কিন্তু দরজা স্থির, অনড়। বাইরে থেকে তালা না দেওয়া থাকলেও দরজা যেন ভেতরের দিক থেকে কোনো অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে আছে। সে প্রাণপণে ধাক্কা মারতে লাগলো, কিন্তু বৃথা। ঠিক তখনই অসীমের কানের কাছে একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো। যাও, উপরে যাও। শব্দটি এত ক্ষীণ অথচ এত স্পষ্ট, যেন কেউ তার কানের লতির ঠিক পাশে মুখ রেখে কথা বলছে। অসীম আতঙ্কে দু হাতে তার কান চেপে ধরল। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা নাড়িয়ে শব্দটা থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু সেই ফিসফিসানি তার মগজের ভেতরে যেন গভীর থেকে গভীরতর হতে লাগলো। তার মনে হলো তার মাথা ফেটে যাবে, কান থেকে রক্ত বেরিয়ে আসবে। এক চরম যন্ত্রণাদায়ক অনুভূতি। সে বুঝল এই শব্দ থেকে তার কোনো মুক্তি নেই। এই নিথর স্থির দরজা থেকে, এই রক্তমাখা ঘর থেকে তার মুক্তি পাওয়ার একটাই পথ, ওপরে যাওয়া। অসীম উঠে দাঁড়ালো। কোন এক অদৃশ্য অদম্য শক্তি যেন তাকে পিছনের দিকে, সিঁড়ির দিকে টানছিল। তার পা চলছে না, কিন্তু শরীরটা যেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনিচ্ছা সত্ত্বেও সিঁড়ির দিকে এগিয়ে গেল। এক পা দু পা করে আবার সেই ক্যাচক্যাচে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। অবশেষে সেই টান তাকে নিয়ে এলো সেই ঘরে, যেখানে এসে প্রসাধনীর সুবাস পেয়েছিল, যেখানে সেই পুরনো আয়নাটি দাঁড়িয়ে আছে। অসীম হাঁপাতে হাঁপাতে আয়নার সামনে এসে দাঁড়ালো। সে টর্চের আলো বন্ধ করে দিয়েছে। ঘর তখন বাইরের কুয়াশা ভেদে আসা আবঝা আলোয় সামান্য আলোকিত। সে আয়নার দিকে তাকিয়ে রইল। সেখানে কেবলই অন্ধকার। তার নিজের প্রতিবিম্বটুকুও স্পষ্ট নয়, কিন্তু সেই অন্ধকারের গভীরে যেন কিছু একটা ছিল। হঠাৎই আয়নার ভেতরকার সেই গভীর কালো শূন্যতা যেন ভেঙে গেল। অসীম স্তম্ভিত হয়ে দেখল আয়নার ভেতরের দৃশ্যপট মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে গেল। সেখানে যেন এই বাড়ির এক ভয়াবহ অতীত জীবন্ত হয়ে উঠল। একটা নাটকীয় অভিনয় চলছে। সে দেখতে পেল ঘরের ভেতরের আসবাবপত্রগুলো অক্ষত, ঝকঝকে। একটি সোফায় বসে আছেন বয়স্ক ভট্টাচার্য মশাই, যে ভদ্রলোককে সে নিচে চেয়ারে বসে থাকতে দেখেছে। তার পাশে বসে আছেন তাঁর স্ত্রী। তাদের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে তাদের একমাত্র ছেলে, এক যুবক। যুবকের চোখে মুখে তখন এক তীব্র অস্থিরতা ও উগ্রতা। বাবার গলা শোনা গেল, কিন্তু শব্দটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে, দুঃখ ও ক্লান্তিতে ভরা। খোকা, তুই বুঝছিস না কেন? গত মাসে সব সম্পত্তি গেল। এই ভিটেটুকু ছাড়া আর আমাদের হাতে কিছুই নেই। তোর মার গয়না পর্যন্ত বিক্রি করতে হলো। এখন তোকে কি আর দেবো বল? মা তার ছেলের হাতে হাত রেখে মৃদু স্বরে বোঝাতে চাইলেন। বাবা শান্ত হ, আমরা তো চাইছি তোর ভালো হোক, কিন্তু এখন আমাদের যা অবস্থা। ছেলে হঠাৎই হিংস্রভাবে হাতটা সরিয়ে নিল। তার চোখে এক কঠিন ঔদ্ধত্য। থামো তোমরা, শুধু বাহানা, সব বাজে কথা। তোমরা আমায় কিছুই দেবে না, কেবল কৃপণতা করবে। আমি কি জানি না তোমাদের হাতে টাকা আছে? শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বাড়িটা আমার নামে লিখে দাও, এক্ষুনি দলিল সই করো। আমি এটা বিক্রি করে টাকা নেব। আমি তোমাদের মতো এই স্যাঁতস্যাঁতে অন্ধকারে পড়ে থাকতে চাই না। ভট্টাচার্য মশাইয়ের স্ত্রী কেঁদে উঠলেন। জি বাবা,
এ কি কথা বলছিস? এ যে আমাদের একমাত্র সম্বল, আমাদের মাথা গোজার ঠাঁই। এটা দিলে আমরা কোথায় যাব? আমি তোকে দিতে পারবো না। ছেলে এবার চিৎকার করে উঠল, তার গলা প্রায় ভাঙা। তোমরা দেবে না মানে? আমাকে কেন দেবে না? এই সম্পত্তি তো আমারই। বাবার কণ্ঠস্বর এবার রাগে ভারী হয়ে এলো। চুপ কর, একদম চুপ। এত ঔদ্ধত্য কিসের? তুই সব টাকা জুয়ায় উড়িয়ে দিস। এখন এই শেষ আশ্রয়টুকুও তুই জুয়ার বাজিতে হেরে দিতে চাস? তুই কি মনে করেছিস? এই অপমানজনক কথায় ছেলেটির রাগ মুহূর্তে যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে লাফিয়ে উঠে দাঁড়ালো এবং তার বাবাকে সজোরে ধাক্কা মারল। বয়স্ক ভট্টাচার্য মশাই প্রস্তুত ছিলেন না। ধাক্কাটা সামলাতে না পেরে তিনি কয়েক ফুট দূরে ছিটকে মেঝেতে পড়ে গেলেন। মা তখন দিশেহারা হয়ে ছেলেকে থামাতে ছুটে এলেন। তিনি ছেলেকে শক্ত করে ধরলেন এবং রাগে দুঃখে তার গালে ঠাস করে এক থাপ্পড় মারলেন। চড় মারার শব্দটা আয়নার ভেতরেও যেন গম গম করে উঠল। সেই মুহূর্তেই ছেলেটির ভেতরের পশুটা যেন জেগে উঠল। প্রতিশোধের আগুনে সে উন্মত্ত হয়ে উঠল। সে এক ঝটকায় তার মাকে নিজের দিকে টেনে আনল এবং তার গলা শক্ত করে চেপে ধরল। দিবি? বাড়িটা দিবি কিনা বল? ছেলেটি রাগের মাথায় কতটা জোরে মায়ের গলা টিপে ধরেছিল সে খেয়ালও করল না। অক্সিজেনের অভাবে ভদ্রমহিলার চোখ কপাল ঠেলে বেরিয়ে এলো। তার শরীরটা দু একবার কাঁপল, তারপর ধীরে ধীরে নিথর হয়ে এলো। তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দৃশ্যটি দেখে ছেলেটি প্রথমটায় আতঙ্কিত হলো। সে দ্রুত তার হাত সরিয়ে নিল। মেঝেতে পড়ে থাকা বাবা ততক্ষণে উঠে এসে তার মৃত স্ত্রীর কাছে পৌঁছালেন। তিনি স্ত্রীর নিথর দেহটা জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদে উঠলেন। শোকের প্রথম ধাক্কা কাটিয়ে উঠতেই তার সমস্ত রাগ গিয়ে পড়ল ছেলের ওপর। তুই তুই তোর মাকে মেরে ফেললি? তুই একটা পিশাচ, নরকের কীট। তোর মতো সন্তান যেন কারোর না হয়। তুই আমার সব কেড়ে নিলি। বাবা চিৎকার করে ছেলের দিকে যত রকমের অভিশাপ দেওয়া যায় তা দিতে লাগলেন। ছেলেটি তখন কিংকর্তব্য বিমূঢ়। সে আর কিছু শুনতে চাইল না। সে পাগলের মতো ছুটে গিয়ে বাবার মুখটা দু হাত দিয়ে চেপে ধরল। এই চুপ করো, চুপ করো, চুপ করো। সে কেবল একটাই কথা বারবার বলে যাচ্ছিল, কিন্তু রাগের মাথায় সে তার বাবার মুখ থেকে হাত সরালো না অনেকক্ষণ, যতক্ষণে তার বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শরীরের প্রতিরোধ ক্ষমতা থেমে গেল। হাত সরাতে গিয়ে ছেলেটি দেখল তার বাবাও জ্ঞান হারিয়েছেন। না, জ্ঞান হারাননি, তিনিও মারা গেছেন। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। সে নিজের কাজটির ভয়ানক পরিণতি বুঝতে পারল। এরপর যেন ঘোরের মধ্যে সে পাশের ঘর থেকে সেই বাড়ির দলিলপত্র বের করে আনল। মৃত মা ও বাবার হাত ধরে কোনো মতে তাদের সই আদায় করে নিল। এরপর সে যা করল তা যেন কেবল বিভীষিকার শেষ ধাপ। সে দুজনের দেহ টেনে হিচড়ে নিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে। তারপর নিচের সেই ঘরটিতে সে প্রথমে সে কাঠের বিমের সঙ্গে দড়ি দিয়ে মাকে ঝুলিয়ে দিল, যে দড়ি অসীম দেখেছিল, আর বাবাকে সেই পরিষ্কার করে রাখা চেয়ারটিতে বসালো। তারপর কাঁচের টুকরো দিয়ে তার হাতের শিরা কেটে দিল এবং অপরাধের প্রমাণ লোপাটের জন্য ছুরিটি তার হাতের উপর ধরিয়ে দিল। সে কোনো মতে নিজেকে সেই ঘর থেকে টেনে বের করল। তার মাথায় তখন কেবলই সেই ছেলের উগ্রতা, মায়ের শেষ যন্ত্রণা আর বাবার নীরব মৃত্যু। সব কিছু যেন তীব্রভাবে আঘাত করছে। সে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে নিচে নামল। এখন তার শরীরে
আর ভয়ের কোনো অনুভূতি নেই, কেবল একটা যন্ত্রচালিতের মতো অস্থিরতা। সে জানে এই বাড়িটি আর 5টা পোড়ো বাড়ি নয়, এটি এক জীবন্ত মৃত্যু আর পৈশাচিকতার প্রতীক। সে দ্রুত সেই মূল দরজার দিকে এগিয়ে গেল, যে দরজা কিছুক্ষণ আগেও বন্ধ ছিল। এখন সেই দরজা হালকা করে খোলা। বাইরের দিকে ভোরের ফ্যাকাশে আলো ফুটে উঠেছে, যা ভেতরে জমে থাকা গভীর অন্ধকারকে ধীরে ধীরে দূর করছে। অসীম কোনো দিকে না তাকিয়ে এক মুহূর্ত অপেক্ষা না করে সেই ফোঁকর দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের ঠান্ডা বাতাস তার মুখে লাগতেই তার কিছুটা ঘোর কাটল। সে বাড়ির জঙ্গলময় কম্পাউন্ড থেকে বেরিয়ে পাকা রাস্তার দিকে তাকালো। দূরে অসীম তার সেই 3জন বন্ধুকে দেখতে পেল, নিখিল, সুবিমল আর রমেন। তারা হয়তো এতক্ষণ ধরে দোকানের কাছে অপেক্ষা করছিল। অসীম হাঁপাতে হাঁপাতে তাদের দিকে ছুটে গেল। তোমরা 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 এসেছো। আমি জানতাম তোমরা আসবে। আমি জানতাম তোমরা আসবে। অসীম চিৎকার করে বলল। সে তার পকেট থেকে লাল শালুর ছেঁড়া কোণটা বের করার চেষ্টা করতে লাগলো। তোমরা বিশ্বাস করবে না, আমি যা দেখেছি, যা শুনেছি, তোমরা বিশ্বাস করবে না। সেটা শুধু ভূত নয়, একেবারে জ্যান্ত বিভীষিকা। ওই দেখো, ওই যে সেই শালু। কিন্তু অসীম বিস্মিত হলো। তার কথার উত্তরে কেউ কোনো শব্দ করল না। তার বন্ধুরা যেন তাকে দেখতেই পাচ্ছে না। সে অবাক হয়ে তাদের কাছে এগিয়ে গেল। আরে কি হলো তোমাদের? এই বলি কথা বলছো না কেন? আমি বলছি ওই বাড়ির মধ্যে। তখনই সে শুনতে পেল তার বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছে। তাদের স্বর বিষণ্ণ এবং চাপা। আমাদের ওকে আসতে দেওয়া উচিত হয়নি সুবিমলদা। আমরা কেন যে এমন একটা বাজে চ্যালেঞ্জ দিতে গেলাম। এই রমেন, তোর জন্যই আজকে এই কাণ্ডটা হলো। সুবিমল একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, সবটাই ভাগ্যের পরিহাস নিখিল। আমাদেরও তো নেশা চেপেছিল। এত রাতে একটা ছেলেকে ওই পোড়ো বাড়িতে পাঠানো, আমরা কত বড় ভুল করেছি। রমেন হতাশভাবে বলল, আমি তো ভেবেছিলাম সে সকালে ফিরে আসবে, ভূত বলে কিছু নেই এটা প্রমাণ হবে, কিন্তু ভট্টাচার্যদের বাড়ির অভিশাপ। অসীম হতবাক হয়ে গেল। তারা কি বলছে? কেন তারা এমনভাবে কথা বলছে যেন অসীম তাদের সামনে নেই? নিখিল এবার একটা ভয়ঙ্কর তথ্য দিল। বাড়ির অভিশাপ তো বটেই, জানিস তো, ভট্টাচার্য মশাই আর তার স্ত্রীর মৃত্যুর এত বছর পরে তাদের সেই ছেলেটাও আবার গ্রামে ফিরেছিল। লোকে বলে সম্পত্তি বিক্রির পরেও নাকি সে শান্তি পায়নি, কিন্তু সেও নাকি এই বাড়িতে এসেছিল। তার মৃত্যুও হয়েছিল এই ঘরে। লোকে বলে বাবার মতনই ওই পশ্চিম কোণের ঘরটায় সেও নাকি আত্মহত্যা করে মরেছিল। তাহলে সুবিমল মাথা ঝাঁকালেন। এখন বাড়িতে 3টি আত্মা, মা, বাবা আর সেই অভিশাপগ্রস্ত ছেলে। এই কথা শুনে অসীম আরও বেশি অস্থির হয়ে উঠল। সে আবার বন্ধুদের সামনে হাত নেড়ে বলল, আমি এখানে, এই তো আমি ফিরে এসেছি। আমি সব দেখেছি গো। তোমরা ভিতরে গিয়ে দেখবে না? কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করল না। তার বন্ধুরা যেন তাকে পুরোপুরি অগ্রাহ্য করছে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু আলোচনা করল। তারপর তাদের 3জন মিলে সাবধানে পোড়ো বাড়ির ভেতর প্রবেশ করল। অসীম হতভম্ব হয়েও তাদের পিছু পিছু ভেতরে গেল। সে চাইছিল তারা ভেতরে গিয়ে সেই সত্য দেখুক যা সে দেখে এসেছে। ঘরের ভেতরের আবছা আলোয় নিখিল, সুবিমল ও রমেন এদিক ওদিক তাকালো। তাদের চোখে মুখে ভয় ও উত্তেজনা স্পষ্ট। তারা ধীরে ধীরে সেই পশ্চিম কোণের ঘরটির দিকে এগিয়ে গেল,
যেখানে অসীম রাত কাটিয়েছিল। ঘরের দরজায় এসে তারা সবাই একসঙ্গে থমকে দাঁড়ালো। পরক্ষণেই তাদের তিনজনের গলা থেকে ভয়ঙ্কর একটা সম্মিলিত চিৎকার বেরিয়ে এলো। তারা ভয়ে পিছিয়ে গেল। অসীম তাড়াতাড়ি ঘরের ভেতরে উঁকি মারল। তার মনে হলো তার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বন্ধুরা কেন চিৎকার করলো? তারা কি সত্যি ভট্টাচার্যদের ভূতকে দেখতে পেল? সে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করল এবং দৃষ্টি সোজাসুজি টেবিলের দিকে ফেলল। ঘরটি তখনও সেই রকমই, তবে টেবিলের পাশে রাখা সেই চেয়ারটিতে একজন মানুষ বসে আছে। মানুষটি হুবহু অসীমের মতো একই পোশাক পরে রয়েছে, জ্যাকেট, প্যান্ট, এমনকি সেই বেসুরো গান গাওয়ার সময় অসীম যে ভঙ্গিতে বসেছিল ঠিক সেই ভঙ্গিমাতেই সে বসে রয়েছে। লোকটির চোখগুলো বিস্ফারিত, যেন চরম বিস্ময় বা আতঙ্কে সে মূর্তিতে পরিণত হয়েছে। তার মুখ ফ্যাকাশে, রক্তের লেশ মাত্র নেই। আর সবচেয়ে ভয়ানক হলো লোকটির মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরে এক লহমা আগেও প্রাণ ছিল না, এখনো নেই। সেই মানুষটি আর কেউ নয়, সে অসীম নিজে। চেয়ারে বসা সেই নিথর ঠান্ডা দেহটি হচ্ছে